হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, বাংলার 3 বিজেপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগে আছেন। ইন্ডিয়া জোটের বৈঠকে গোপন কথা ফাঁস করলেন অভিষেক। তো বাংলার 3 জন বিজেপি সাংসদ আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের নেতাদের এমনই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই উঠছে প্রশ্ন, সমীকরণ কি বদলাচ্ছে? টিডিপি এবং জেডিইউ এর বাইরেও অন্যান্য ছোট দলগুলির সঙ্গে ইন্ডিয়া জোট যোগাযোগ শুরু করেছে বলে খবর। ইন্ডিয়া জোটের স্পষ্ট বক্তব্য, ভোটের ফলাফল মোদী সরকারের বিরুদ্ধে। আর সেখানেই এবার সমীকরণ তৈরির প্রসঙ্গ। কারণ ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সিদ্ধান্ত হচ্ছে, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। আর সেই লক্ষ্যেই আঞ্চলিক দলগুলির নেতারা একে অপরের সঙ্গে বৈঠক করছেন। সূত্রের খবর, অভিষেকের দাবি অনুযায়ী বাংলায় 3 বিজেপি সাংসদ ছাড়াও ওইদিকে মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যেও বদলাতে পারে সমীকরণ। জানা গিয়েছে একনাথ শিন্ডে শিবিরের সাংসদরা যোগাযোগ রাখছেন উদ্ধব ঠাকরের সঙ্গে। ওদিকে আজ বিকেলেই শরদ পাওয়ার এবং সঞ্জয় রাউতের সঙ্গেও বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে খেলা ঘোরার ইঙ্গিত রয়েছে সব দিকেই। এই দিন সকালেই অখিলেশের বাড়িতে যান অভিষেক, সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েনও। নিজে বেরিয়ে এসে তাদেরকে স্বাগত জানিয়েন সপা প্রধান, নিয়ে যান বাড়ির ভিতর। তারপর বৈঠক সারেন দুই নেতা। কয়েক মিনিটের বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে যান অভিষেক। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ। তবে ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিন সকালেই অখিলেশের বাড়িতে অভিষেকের যাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ইন্ডিয়া জোটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিষেক। জোটের কোঅর্ডিনেশন কমিটির সদস্য অভিষেক। গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেসেরও প্রতিনিধিত্ব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাহুল অখিলেশের সঙ্গে প্রথম সারিতেই ছিলেন অভিষেক। এছাড়াও জানবো আমরা আজকের আরো বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এবারের লোকসভা ভোটে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের আরো একটি বড় খবর, আমার সঙ্গে যারা টক্কর নিয়েছে শেষ হয়ে গিয়েছে। মোদির রাম মন্দির উদ্বোধন ঠিক হয়নি, বিস্ফোরক শঙ্করাচার্য। তো প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হলেও রাম মন্দির উদ্বোধন করা উচিত হয়নি। অযোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে। বোলপুরে প্রবচন দিতে এসে বললেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। তিনি আরো বলেছেন, আমার সঙ্গে যারা টক্কর নিয়েছে শেষ হয়ে গিয়েছে। মোদিদের উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া। এইদিকে লোকসভা নির্বাচনে ফলাফল নিয়ে বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য। যোগী আদিত্যনাথকেও একহাত নিয়েছেন তিনি। বোলপুরে 3 দিনের কর্মসূচি নিয়ে এসেছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। দীক্ষা দেওয়া হয়, প্রবচন পূর্যাচনার কর্মসূচি রয়েছে তাঁর। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যোগ দেননি পুরীর এই শঙ্করাচার্য। বিরোধিতা করে তিনি জানিয়েছিলেন সঠিক বিধি মেনে রাম মন্দিরের উদ্বোধন হয়নি। এই দিন তাকে প্রশ্ন করা হয়, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন সঠিক বিধি মেনে হয়নি বলেছিলেন। অযোধ্যায় বিজেপির ভরাডুবি, রামকে নিয়ে রাজনীতির কি পরিণাম? পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলেছেন, অযোধ্যায় মানুষ বিজেপির প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়ে দিয়েছে। রাম মন্দির উদ্বোধনে যদি ভালো প্রভাব পড়তো তাহলে বিজেপি অযোধ্যায় জিতত, তাই না? অযোধ্যাবাসী যে সহমত নয় তা বুঝিয়ে দিল। অলৌকিক আচার না করলে মানলে গণতন্ত্র থাকে না। প্রধানমন্ত্রী ব্রাহ্মণ যদি হতো, রাজনেতা হওয়ার কারণে তার রাম মন্দির উদ্বোধন করা ঠিক হয়নি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, অগ্নিবীর প্রকল্পের পুনর্বিবেচনা। নীতিশ কিংমেকার হতেই দাবি জেডিইউ নেতার। তো অগ্নিবীর প্রকল্প পুনর্বিবেচনা হওয়া উচিত। দেশের বিভিন্ন রাজ্যে সেনাই নিয়োগের ওই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তরুণ প্রজন্ম। ডামাডোলের দিল্লিতে নয়া দাবি তুলল নীতিশ কুমারের দলের নেতা। শরিকি চাপানুতরে নতুন চাপে পড়লেন ইন্ডিয়া জোটের নেতা নরেন্দ্র মোদী। 2024-এ প্রধানমন্ত্রী হবার হ্যাট্রিক করতে চলেছেন মোদী। তথাপি পরিস্থিতি গত দুইবারের তুলনায় সম্পূর্ণ আলাদা। জোট শরিক দলগুলির সমর্থন ছাড়া ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। সেই কারণেই মোদীর মুখে রাম নামের বদলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশের কুমারের ঢালাও প্রশংসা। হাসি মুখে পাশে বসাচ্ছেন আঞ্চলিক দলের 2 নেতাকে। তারাই কিংমেকার বুঝে মন্ত্রিত্বের লম্বা লিস্ট ধরিয়েছে চন্দ্রবাবু এবং নীতিশ। ফেলতে পারছি না আবার গিলতেও পারছি না অবস্থায় নয়া অস্বস্তি। অগ্নিবীর প্রকল্প পুনর্বিবেচনার দাবি। জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেছেন, দল সশস্ত্র বাহিনীতে নিয়োগের প্রকল্প অগ্নিবীরের পর্যালোচনা চাইবে। একাধিক রাজ্যে এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছিলেন তরুণরা। এই প্রকল্প নিয়ে ক্ষোভ রয়েছে, তাই পুনর্বিবেচনা চাইব। আমরা বিষয়টির বিরোধিতা করছি না। পাশাপাশি রাহুল গান্ধীর সঙ্গে গলা মিলিয়ে নীতিশের দল গোটা দেশে জাতিগত জনগণনার দাবি করেছে। বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদাও দাবি করেছে ত্যাগীর দল।
এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বাংলায় বিজেপি কর্মীরা আক্রান্ত, রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। তো রাজ্যপাল সিভি আনন্দ বোসের শরণাপন্ন হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে দীর্ঘ চিঠি লিখলেন শুভেন্দু। বাংলায় ভোটের ফলাফল পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছে, আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, রাজ্যপাল সেই দিকে নজর দিয়ে ব্যবস্থা নিক দাবি তুললেন শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি এবার কার্যত পর্যদস্ত হয়েছে, এক ধাক্কায় 12টি আসনে নেমে গিয়েছে গেরুয়া শিবিরে। ফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে হিংসা, ভোটের ফলাফল পরবর্তী সন্ত্রাসী বিদ্ধ পশ্চিমবঙ্গ, তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে, এই অভিযোগ তুলেছেন বিরোধী নেতৃত্ব। রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠিও পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। 4 পাতার একটি দীর্ঘ চিঠি রাজ্যপালের উদ্দেশ্যে লেখা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে দক্ষিণবঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ক্যানিং, ডায়মন্ড হারবার, হাওড়া, হুগলি, কলকাতা সহ একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। তাদের মারধর করা হচ্ছে, রাতে বাড়িতে এসে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, দোকানপাটে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। অনেক বিজেপি কর্মী সমর্থক বাড়ি ছাড়াও হয়েছেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মেদিনীপুরে উপনির্বাচনে লড়ে বিরোধী দলনেতা দিলীপের খেলা ঘোরাতে নয়া পরিকল্পনা আরএসএস এর। তো মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে জিতিয়ে রাজ্যে দিলীপ ঘোষকে বিরোধী দলনেতা করতে চায় আরএসএস। সংঘের এই প্রস্তাবকে সমর্থন করছে বাংলার আদি বিজেপি, এমনটাই সূত্রের খবর। জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ায় মেদিনীপুর বিধানসভা আসনে শীঘ্রই ইস্তফা দেবেন। স্বভাবতই রাজ্যের অন্য 10টি বিধানসভা ক্ষেত্রের সঙ্গে মেদিনীপুরের শূন্য আসনেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপনির্বাচন হবে। আর সেই আসনে মেদিনীপুরে লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপকে প্রার্থী করে জিতিয়ে এনে বিরোধী দলনেতা করতে চাইছে আরএসএস এর পশ্চিমবঙ্গ শাখা। ছেলেবেলা থেকে আরএসএস করা দিলীপের জীবনশৈলী আজও সেই পুরনো দিনের সঙ্গকর্মীদের মতোই। অন্য দলের নেতারাও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যথেষ্ট পছন্দ করেন তাকে, তাই দলের ইমেজ ফেরাতে বাংলায় আরএসএস এর এখন প্রথম পছন্দ ঘরের ছেলে দিলীপ ঘোষ। 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর বিধানসভা থেকে জিতে বিধায়ক হয়ে বিধানসভা ভবনে পা রেখে পরিষদীয় রাজনীতিতে যথেষ্ট ছাপ ফেলেছিলেন দিলীপ ঘোষ। তো দেখুন আজকের অন্তিম আপডেট, 1000-1200 টাকার দিন শেষ, এবার সরকার বরাদ্দ বৃদ্ধি করছে লক্ষ্মীর ভান্ডারে, কত করে পাবেন জানুন। তো 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার। বাংলার মা বোনেদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে। অনেকের মতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয় 2021 সালে। সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে 500 টাকা এবং তপশিলি শ্রেণীর মহিলাদের মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হতো। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয়। সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা করে ভাতা বেড়ে হয় 1000 টাকা, তপশিলি শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা থেকে ভাতা বৃদ্ধি পেয়ে হয় 1200 টাকা। তবে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে 1200 টাকা থেকে বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা হতে পারে লক্ষ্মীর ভান্ডারে। লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই অনেকেই মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করতে পারেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।